মাধবপুর নামে ছোট্ট একটি গ্রামে চন্দনা নামে একটি মেয়ে থাকতো, যার গায়ের রং কালো বলে সকলের কাছে তাকে কথা শুনতে হতো। অনেক কাজ পড়ে আছে, জলদি করে বাড়ি যাই। চন্দনা যখন জল নিয়ে বাড়ি ফিরছিল তখন রাস্তায় তার এক কাকিমার সাথে দেখা হয়। কিরে চন্দনা, শুনলাম আজকে নাকি তোর পাত্রী দেখা? হ্যাঁ কাকিমা, আজকেই আমার পাত্রী দেখা। কেন, কি হয়েছে? এখন আমার অনেক কাজ আছে কাকিমা, আমি বাড়ি যাই। বাড়ি যাই কেন করছিস রে? তোর মতো কায়রন কালো মেয়েকে কে বা বিয়ে করতে চাইবে? আমাকে এরম ভাবে অপমান করো না কাকিমা, আমার খুব কষ্ট হয় এগুলো শুনলে। আমার গায়ের রং কালো, এগুলো বিধাতা বানিয়েছে। চন্দনা যখন আয়নার সামনে নিজের রূপের পরিপাটি করছিল, সেখানে চন্দনার মা আসে। মা, কি হয়েছে? কি বলবে এখন আমার ঘরে এলে যে? শোন মা চন্দনা, ওই আলমারিতে হলুদ রঙের একটি সুন্দর শাড়ি আছে, ওটা পরবি কিন্তু। আজকে তোর পাত্রী দেখা, সুন্দর করে সেজে নিবি তো মা। আর আয়নার সামনে ড্রয়ারে সুন্দর করে সাজাগুজোর জিনিস রাখা আছে, একটা গোলাপ ফুলও আছে। ঠিক আছে মা, তুমি এত চিন্তা করো না, আমি সময় মতো ঠিক সেজে নেব। এখন জিনিসগুলো বার করি। এই বলে চন্দনার মা চন্দনার ঘর থেকে চলে যায়। কিছুক্ষণ পর চন্দনা বেশ পরিপাটি করে সেজে আয়নার সামনে দাঁড়ায়। চন্দনাকে দেখতে অনেক সুন্দর লাগছিল। পাত্রী দেখানোর কিছুদিন পর চন্দনার সাথে বিভাস নামে একটি ছেলের বিয়ে হয়ে যায়। চন্দনার শাশুড়ি চন্দনাকে বলে, এই মেয়ে, তুই কালকে তোর বাপের বাড়ি থেকে গিয়ে পণের সব টাকা নিয়ে আসবি। তোর বাবা বিয়ের আগে অর্ধেক পণের টাকা দিয়েছিল, বাকিটা দেয়নি। কাল গিয়ে নিয়ে আসবি তুই, নইলে তোর এই বাড়িতে আর টাকা হবে না। তোর মতো কালো কুশি দেখতে মেয়েকে আমার সোনা টুকরো ছেলের সাথে এমনি এমনি বিয়ে দিইনি। মা, আপনি এসব কি কথা বলছেন? আমার বাবা তার সমস্ত জমানো পুঁজি দিয়ে আমার বিয়ে দিয়েছে, আর আপনাদেরকে পণ দিয়েছে। এখন আপনারা রোজ রোজ টাকা খুঁজলে আমার বাবা কিভাবে দেবেন? আর তাছাড়া আমি যে কালো, সেটা আপনারা দেখেই তো বিয়ে দিয়েছেন। এই মেয়ে, মুখে বড় বড় চপা। বাবা বিভাস, এই ঘরে একবারটি আয় তো, দেখ তোর বউয়ের মুখে কত চোপা হয়েছে। কি হয়েছে মা? কি বলছো? তোর এই বউ টাকা দিতে চাইছে না। এই বলে বিভাস আর তার মা চন্দনাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। চন্দনাও কোনো কথা না বলে সোজা তার বাপের বাড়িতে চলে যায়। চন্দনা কখনোই নিজেকে কালো কুৎসিত মনে করতো না। সে নিজের চেহারা নিয়ে খুবই সন্তুষ্ট ছিল। সে তার বাপের বাড়িতে ফিরে যায়। কি রে মা চন্দনা, তুই বিয়ে হতে না হতেই বাপের বাড়ি চলে এলি? ও বুঝেছি, মায়ের কথা খুব মনে পড়ছিল তাই না? না মা, আসলে ব্যাপারটা হলো ওরা আমার উপর খুবই অত্যাচার করছে। আমাকে কালো বলছে, বাবার কাছে পণ চাইছে। আমি 1 টাকা ওদেরকে দিতে পারবো না। আমি এখানেই থাকবো সারা জীবনের মতো। ধুর পাগল মেয়ে, এসব কি বলছিস তুই? বিয়ের পর শ্বশুর বাড়ি হলো মেয়েদের আপন ঘর। এখানে থাকলে সমাজের লোক কি বলবে? সমস্ত বাড়িতেই ঝামেলা হয়। আমরা সব পণ দিয়ে দেব। তুই তোর শ্বশুর বাড়িতে ফিরে যা মা, এমন কথা বলতে নেই। তুই তো জানিস মা, এমনিতেই গ্রামের লোক তোকে কালো কালো বলে অপমান করে। এখন তুই এখানে এলে তোকে আরও কথা শোনাবে। শোনাক কথা, সমাজ কি ভাবলো এটা ভেবে আমি আমার জীবনটা শেষ করতে পারবো না মা। আমি এখানেই থাকবো। আমি যদি এখানে থাকি তোমাদের কি অসুবিধা হবে মা? আচ্ছা আচ্ছা, তুই কটা দিন বাপের বাড়িতে থাক, তারপর তোর মন গলে গেলে চলে যাস তুই, ঠিক আছে? এই বলে চন্দনার মা সেখান থেকে চলে যায়। কয়েকদিন পর মা বাবার জোড়াজড়িতে চন্দনাকে তার শ্বশুর বাড়িতে ফিরে যেতে হয়। চন্দনার মা বাবা চন্দনার হাতে পণের সমস্ত টাকা দিয়ে দেয়। মা, আমি পণের সমস্ত টাকা নিয়ে এসেছি আপনার কথা মতো। আর হ্যাঁ, এইবার তো সমস্ত টাকা দিয়ে দিলাম পণের, আর আমাকে টাকা টাকা বলবেন না। আমার বাবা সমস্ত কিছু আমাকে দিয়ে দিয়েছে।
যা কিছু জমি জমা ছিল সব কিছু বন্ধক দিয়ে আপনাদের পণের টাকা দিয়েছি। আর আমার বাবাকে জ্বালাতন করবেন না আপনারা। কি রে নাটকবাজ মেয়ে, খুবই তো ঢং দেখে চলে গিয়েছিলি বাড়ি থেকে, আবার এলি তো পায়ে পড়তে। হ্যাঁ রে, ঢের দেখেছি তোর মতো মেয়ে, শ্বশুর বাড়ি ছাড়া কোথায় আর ঠাঁই হবে তোর? সেই আমার পায়ের তলেই পড়ে থাকতে হবে। তাও কিসের এত ভাব দেখালি যে তুই? এরপর থেকে চন্দনার শাশুড়ি চন্দনার উপর সবসময় অত্যাচার করতে থাকে, এমনকি চন্দনার গায়ে হাতও তুলতে থাকে। চন্দনা তার মাকে ফোন করে জানায়, মা, আমি আর এখানে থাকবো না। আমার গায়ে আমার শাশুড়ি মা হাতও তোলে, আমি আর সহ্য করতে পারছি না মা, আমাকে নিয়ে যাও বাড়ি। মা রে, একটু মানিয়ে গুছিয়ে নে না মা, কিছুদিনের মধ্যেই দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে, তুই চিন্তা করিস না। তোর এখন বিয়ে হয়ে গেছে, একটু ধৈর্য ক্ষমতা রাখ মা। তোর যদি ওখানে মন না বসছে তুই কদিন বাপের বাড়ি থেকে ঘুরে যেতে পারিস। আপনি আমাকে যতই মারুন মা, আপনি আমাকে আজ মেরে ফেললেও আমি আমার বাবার কাছে আর 1 টাকাও চাইতে পারবো না। আমার বাবা আমাকে সর্বস্ব দিয়ে দিয়েছে, তারপরও আপনার মতো লোভী লোকদের লালসা মেটে। চন্দনার মুখে এরকম কথা শুনে চন্দনার শাশুড়ি চন্দনাকে খুবই মারতে থাকে। এক পর্যায়ে মার খেতে খেতে চন্দনা সেখানেই মারা যায়। এদিকে দেখানো হয় চন্দনার মা বাবাকে। চন্দনের মা খুবই কাঁদছিল আর বলছিল, সব দোষ আমার গো, সব দোষ আমার। শুধুমাত্র আমার জন্য আজকে আমাদের আদরের মেয়েটার বেঁচে নেই। আমাকে ও অনেকবার বলেছিল ওর শাশুড়ি অত্যাচার করে, ওকে মারে, কিন্তু আমি কোনো কথা শুনিনি। এই বলে চন্দনের মা খুবই কাঁদতে থাকে তাদের আদরের মেয়েকে হারানোর জন্য। আর এদিকে পুলিশ চন্দনার স্বামী আর চন্দনার শাশুড়িকে গ্রেপ্তার করে নিয়ে যায়।